মোটোরোলার ফোনগুলো নিয়ে কথা বললে সবসময় দেখতেছি যে দুইটা শ্রেণীর মানুষ আলাদা হয়ে যাচ্ছে। একটা শ্রেণীর কাছে মোটোরোলার ফোনগুলো খুবই ভালো, স্পেক টু পারফরমেন্স খুবই ভালো দিচ্ছে, ভ্যালু ফর মানি 3 বছর 4 বছর পরে এসেও তারা খুবই ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছে। আবার আরেকটা শ্রেণীর কাছে মোটোরোলার ফোনগুলোতে নানা রকম প্রবলেম, সেখানে তাদের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ব্যাটারি ড্রেন করছে, ওভারহিট হচ্ছে, ল্যাগ দিচ্ছে, এরকম আরও যাবতীয় সব প্রবলেম। সো ওভারঅল এই আলোচনা সমালোচনার মাঝখান দিয়েও এই মোটোরোলার ফোনগুলো কিন্তু বাজারে খুবই হাইপে চলে বিকজ অফ এর অ্যাগ্রেসিভ প্রাইজিং। যেমন এই মোটোরোলা S70 ফিউশন 2 মাস আগেও কিন্তু প্রায় 40,000 টাকার প্রাইস রেঞ্জে ছিল, বাট এখন আপনারা লাইট টেলিকমে পেয়ে যাচ্ছেন মাত্র 34,999 বা 35,000 টাকায়। সো 5,000 টাকা প্রাইস কমে এসেছে অ্যান্ড এই মুহূর্তে দাঁড়িয়ে এই ফোনটা কিন্তু বেশ ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন। সো যার জন্য ভাবলাম আপনাদের সাথে এর ইউজার এক্সপিরিয়েন্স এবং ডিটেল একটা রিভিউ শেয়ার করি, যাতে আপনার ডিসিশন নিতেও সহজ হয়ে যায়। সো বেশি কথা বলবো না, আলোচনা সমালোচনাকে সাইডে রেখে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে কথা বললে এই মোটোরোলা S70 ফিউশন সিরিজের একদম লেটেস্ট ফোন হলেও এর ডিজাইনটা কিন্তু লেটেস্ট বলা যাচ্ছে না, বিকজ এর আগের S60 ফিউশন, H50 ফিউশন অলমোস্ট সিমিলার ডিজাইন, তেমন কোনো মেগা আপগ্রেড আপনারা এখানে পাচ্ছেন না। তবে দেখতেও কিন্তু খুব একটা খারাপ বলা যাচ্ছে না, ডিজাইনটাকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করতে হচ্ছে। এবং পেছনের দিকে তারা সেই আগের মতোই ভেগান লেদার ব্যবহার করেছে এবং বডিটা প্লাস্টিকের, এবং ফোনটা 177 গ্রামের ফোন। সো খুবই স্লিম একটা ফোন এবং খুবই পাতলা একটা ফোন। তাছাড়া ফোনটাকে দেখতে হালকা পাতলা হলেও এটাকে হালকা পাতলা নেওয়ার কিছু নাই, বিকজ এটাতে রয়েছে IP68 এবং IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন, যেখানে আপনারা ফুল প্রুফ ওয়াটার প্রুফ পেয়ে যাচ্ছেন। আদারওয়াইজ এই ফোনটাতে কিন্তু মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন রয়েছে। সো আপনি যদি ফোনটাকে এভাবে ফেলেও দেন, হঠাৎ আপনার হাত থেকে পড়েও যায়, তাহলেও আশা করি কিছু হওয়ার সম্ভাবনা নেই। তবে যেহেতু এটা একটা কোয়াড কার্ভ ডিসপ্লের ফোন, সো ভাই ডেফিনেটলি আপনি খুব সাবধানে ফোনটাকে ব্যবহার করবেন, কারণ হাত থেকে বেকায়দায় পড়লে এটা যত যাই থাকুক ভাঙবে অবশ্যই। আদারওয়াইজ এটাতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে এবং যার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আপনারা মিডিয়া কনজিউম করেন অথবা গান শুনেন, এটার স্পিকার থেকে যথেষ্ট ভালো ডিটেল এবং লাউড একটা এক্সপিরিয়েন্স পাবেন। ফোনটাতে ব্যবহার করা হয়েছে একটা 6.78 ইঞ্চির অ্যামোলেড 1 বিলিয়ন কালার সাপোর্টেড 120 হার্জের HDR10+ 5200 নিটসের একটা কোয়াড কার্ভ ডিসপ্লে, যা থেকে আপনারা রেজাল্ট পাবেন সুপার অ্যামেজিং অন দিস বাজেট। সো আপনাদের মধ্যে যারা অনেক বেশি মিডিয়া কনজিউম করেন, মুভি টুভি দেখেন ফোন দিয়ে, তাদের জন্য এই ডিসপ্লেটা একদম সুপার এক্সপিরিয়েন্স দিবে। তাছাড়া কালার রিপ্রোডাকশনও খুবই ভালো, একটু ভাইব্রেন্ট কালার আউটপুট দেয়, যার জন্য কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু আরও বেটার জমে যায়। তাছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট রয়েছে, তবে এটা একটু বেশি নিচের দিকে, আর একটু উপরে হলে হাতটা দিতে বেশ সুবিধা হতো, তবে এটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট রয়েছে। ওএস এর কথা বলে আউট অফ দ্য বক্স লঞ্চিংয়ের সময় এটাতে Android 16 ছিল, যেটা কিন্তু 3 বছর মেজর ওএস আপডেট দিবে। মানে আপনি মোটামুটি 17, 18, 19 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন এই মোটোরোলা S70 ফিউশনে। অ্যান্ড সেদিক থেকে কথা বলতে গেলে আসলে মোটোরোলার ইউআই নিয়ে নতুন করে বলার কিছু নাই। অলমোস্ট আপনারা স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা ফিল পাবেন, এক্সট্রা কোনো রকম ব্লোটার বা কিচ্ছু নাই, জাস্ট দরকারি কয়েকটা অ্যাপ্লিকেশন থাকবে অ্যান্ড এটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। তবে মোটোরোলার ইউআইতে কাস্টমাইজেশন একটু কম, পিক্সেলের মতোই কাস্টমাইজেশন আরেকটু বেটার হলে ভালো হতো। যারা ইউআই নিয়ে বেশি ঘাটাঘাটি করেন তাদের জন্য এই জিনিসটা বেশ দরকারের একটা জিনিস। ফোনটাতে 8 এবং 12 জিবি র্যামের পাশাপাশি UFS 3.1 স্টোরেজ সাপোর্ট রয়েছে। সো এই কম্বিনেশনে ফোনটা থেকে আমরা বেশ ফাস্টার এবং রিলায়েবল একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। এটা থেকে আমরা মাল্টিটাস্কিং করেছি, ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে লং টাইম সেগুলোকে ধরে রাখতে পারে। আদারওয়াইজ অ্যাপ ওপেনিং ক্লোজিং যথেষ্ট ফাস্টার ছিল, অ্যানিমেশন যথেষ্ট স্মুথ ছিল, আমরা এখানে কোনো রকম ল্যাগের দেখা পাইনি। চিপসেট হিসেবে ফোনটাতে রয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 4, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা প্রসেসর, এবং যার থেকে আন্ততুস করে আপনারা স্কোর পেয়ে যাচ্ছেন মোটামুটি 11 লাখ প্লাস। এর পারফরমেন্স স্ট্যান্ডার্ড, খুব গেমিং ফোন এটাকে বলা যাচ্ছে না, কারণ এটা গেমিং লাইন আপের কোনো ফোনও না। আবার হচ্ছে আপনি যদি অ্যাজ এ মাল্টিটাস্কার হন বা অ্যাজ এ রেগুলার ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনের যে পারফরমেন্স এটা আপনাকে বেশ ভালো মতোই স্মুথলি একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে। সেক্ষেত্রে আপনারা রেগুলার লাইফের হেভি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে মোটামুটি যদি গেমিংও করতে চান টুকটাক, স্ট্যান্ডার্ড লেভেলের যে গেমিংগুলো রয়েছে সেগুলো আপনাকে ইজিলি 90 FPS এই ফোনটা স্মুথলি করাতে পারবে। তবে একদম হাই বা ওভার যে গেমগুলো রয়েছে বা একদম কম্পিটিটিভ যে গেমিং রয়েছে, ওই সেগমেন্টের ফোন বা গেমিং সেগমেন্টের ফোন কিন্তু এইটা না, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তবে ভালো ব্যাপার হচ্ছে এত গরম ওয়েদারে ব্যবহার করেও এই ফোনটাকে আমরা একদম এক্সেসিভ বা ওভারহিট হতে দেখিনি, সেক্ষেত্রে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণই থাকে। অ্যান্ড যেহেতু প্লাস্টিক ফ্রেম বা হচ্ছে ভেগান লেদারের ব্যাক রয়েছে, যার জন্য এই জিনিসটা খুব একটা হাতেও লাগে না। তবে রেগুলার বা ক্যাজুয়াল ইউজারদের জন্য এটাতে ব্যাটারি কিন্তু একদম ওভারকিল ব্যবহার করা হয়েছে। রয়েছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এত স্লিম একটা স্মার্টফোনেও, এবং রয়েছে বক্সেই 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যা দিয়ে আপনারা খুব শর্ট টাইমে চার্জ করে ফেললে এক চার্জে এই ফোনটা অলমোস্ট আপনাকে একদিন কভার করে, একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এবং যদি আপনারা ক্যাজুয়াল ইউজ করেন, স্ক্রিন অন টাইম ইজিলি আপনারা 7-8 ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন এই ফোনটা ব্যবহার করে।
সবশেষে ক্যামেরা নিয়ে কথা বললে এর পেছনে 3টা ক্যামেরা সেন্সর ডিজাইন পেলেও পাচ্ছেন মাত্র 2টা, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং রয়েছে একটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, অ্যান্ড ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। এদিক থেকে ক্যামেরা যথেষ্ট স্ট্যান্ডার্ড বলা যাচ্ছে, তবে এই বাজেট ওয়াইজ আমরা একটা টেলিফটো লেন্স আশা করি, আদার্স অন্যান্য ব্র্যান্ড কিন্তু দিচ্ছে। সেদিক থেকে বলতে গেলে এটাতে যদি একটা টেলিফটো লেন্স থাকতো, এই ফোনটা কিন্তু একদম অলরাউন্ডার, নট অনলি অলরাউন্ডার, কিছু জায়গা থেকে বেস্টও বলা যেত। জাস্ট এই টেলিফটো লেন্সটার একটু কমতি হয়ে গেছে। আদারওয়াইজ যদি আমরা পিকচারের কথা বলি, ডে লাইটে যথেষ্ট শার্প ডিটেল পিকচার আমরা আউটপুট পেয়েছি এই ফোনের মেন ক্যামেরা থেকে। তাছাড়া কালারটা একটু পপটাপ করে, একেবারে ন্যাচারাল বলা যাবে না। এছাড়া আমরা একদম ওভার সানলাইটে ছবি তুলেছি, সেক্ষেত্রেও আমরা খুবই ভালো এক্সপোজার ব্যালেন্স এবং ডাইনামিক রেঞ্জ দেখতে পেয়েছি। একদম হাইলাইট বা সানলাইট এরিয়াতেও এটার ব্যালেন্স যথেষ্ট ভালো ছিল, তবে ডার্ক বা শ্যাডো এরিয়াতে ডিটেলের কিছুটা ঘাটতি লক্ষ্য করা যায় ছবিগুলো জুম করলে। তাছাড়া 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েও ভালো পিকচার আউটপুট পাওয়া যায়। এখানে সেলফির ক্ষেত্রে এইটা ভালো রেজুলেশন আউটপুট দেয়, যার জন্য ডিটেল এবং এক্সপোজার ব্যালেন্স ভালো পাওয়া যায়, শার্পনেস ভালো রয়েছে। তবে কালারটা একটু ভাইব্রেন্ট করে এবং মাঝে মাঝে ফেসটাকে বেশ খানিকটা হোয়াইট করে দেয়। এটা আশা করি সবার ভালো লাগবে, কারণ এই টাইপের ফোনগুলো দিয়ে আমরা ছবি তুলি, সোশ্যাল মিডিয়াতে আপলোড করি বা ভিডিও কলে কথাবার্তা বলি, ওই দিক থেকে এটার ফ্রন্ট ক্যামেরা বেশ ভালো সাপোর্ট দিয়েছে। টেলিফটো লেন্স না থাকলেও এই ফোনটা কিন্তু আপনাকে ডিফারেন্ট ফোকাল লেন্থে পোর্ট্রেট তোলার যে ইচ্ছা সেটাকে পূরণ করছে। 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন এবং তার ডিটেল এবং সবকিছু কিন্তু যথেষ্ট ভালো ছিল। ব্যাকগ্রাউন্ড ব্লার এবং এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড সেপারেশন এগুলো খুবই ভালো ছিল। তাছাড়া যদি আমরা ফেসের কথা বলি, সেইখানে আমরা দেখতে পেয়েছি কিছুটা স্মুথ করে এবং ছবিগুলোকে একটু ব্রাইট আপ করে, যেটা আমি মনে করি যে ভালোই লাগবে সবার। ভিডিও সেগমেন্টে ফোনটা রেয়ার এবং ফ্রন্ট দুইটা ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন। 60 FPS এর সাপোর্ট নাই, তবে 4K 30 নট ব্যাড। ভালো ব্যাপার বা চোখে পড়ার বিষয় যেটা, এই বাজেটের ফোন হিসেবে এটার ডাইনামিক রেঞ্জ এবং এক্সপোজার ব্যালেন্স খুবই ভালো। একদম সানলাইটে আমরা এটা দিয়ে ভিডিও করেছি, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি খুবই ভালো ডাইনামিক রেঞ্জ ব্যালেন্স করতে পারে এবং এক্সপোজার ব্যালেন্সও যথেষ্ট ভালো। কালার খুব একটা শিফট করে না বা এক্সপোজারও কিন্তু খুব একটা শিফট করে না, তবে একটু ভাইব্রেন্ট কালার আউটপুট দেয় এবং স্ট্যাবিলিটিও কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি। খুব একটা শেক বা জিটারের দেখা আমরা পাইনি এটার দিয়ে ভিডিও করে। ওভারঅল যদি একটু কম্পেয়ার বা কনক্লুশন পার্টে আসা যায়, এই ফোনটার কম্পিটিটর এখন নাথিং ফোন 3A বা 4 এর সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। সেখানে আপনি হয়তো টেলিফটো লেন্সটা পাবেন না, তবে এইটা যে বাজেটে পাওয়া যাচ্ছে, ওই কম্পিটিটরগুলো কিন্তু অলরেডি এই বাজেটটা ছাড়িয়ে গিয়েছে, ওগুলো প্রায় 40 প্লাসে চলে গিয়েছে। সেদিক থেকে বিবেচনা করলে এই ফোনটা কিন্তু ডেফিনেটলি একটা স্ট্রং পয়েন্ট হোল্ড করে, যদি আপনারা এই টেলিফটো লেন্সটাকে জাস্ট সাইডে রাখেন। তবে যে কমতির দিকগুলো রয়েছে বা হচ্ছে যে প্রবলেমগুলো এখন মানুষ ফেস করতেছেন, এটা আসলে সব ফোনগুলোর সাথে বা সব ইউনিটের সাথে এরকম না, কিছু কিছু ইউনিটে প্রবলেম হচ্ছে, হ্যাঁ এটা ট্রু। তো সেদিক থেকে বিবেচনা করলে আপনি এখন যদি ভ্যালু ফর মানি খুঁজেন, স্পেক টু পারফরমেন্স খুঁজেন, তাহলে আমি মনে করি যে মোটরোলার ফোনগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না, যথেষ্ট ভালো একটা সেগমেন্ট। যদি আপনি ওই প্রবলেমগুলোর কথা মাথায় রাখেন যে ভাই এটা তো আসলে শিওর না, যেমন গ্রিন লাইনের একটা বিষয় অন্যান্য ফোনগুলোতে হয়, হতেও পারে নাও পারে। সো মোটরোলার ফোনগুলোর ক্ষেত্রেও বিষয়টা তেমনই। বাকি ডিসিশন টোটালি আপনার উপরে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।